তাহলে শুরু করি। আজকে তোদের শুরু হবে ইউনিট 1 অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক বা স্থির তড়িৎ। এই ইউনিটটার প্রথম চ্যাপ্টার, সেটা হচ্ছে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। ঠিক আছে, প্রাথমিক ঘটনাবলী মানে প্রথমত আমাদেরকে যে বেসিক ঘটনাগুলো জানতে হবে স্থির তড়িৎ রিলেটেড, সেই সব জিনিসগুলো এখানে আলোচনা করা হচ্ছে। দেখ, ছোটবেলা থেকে এইটা পড়েছিস তোরা যে ঘর্ষণ করার ফলে তড়িৎ উৎপন্ন হয়, বা এরকম ধরনের এক্সপেরিমেন্টও পড়েছিস যে মাথাতে চিরুনি ঘষে নিয়ে সেটাকে যদি ছোট ছোট কাগজের টুকরোর কাছে নিয়ে যায় তাহলে আকর্ষণ করতে পারে, তাই না? এই যে আকর্ষণ করার ক্ষমতাটা, এটা হচ্ছে তড়িৎ বলের জন্য আকর্ষণ করতে পারে। বিষয়টা কেমন, তড়িৎ বলটা কি, আকর্ষণ কেন করছে? অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে, যখন আমি শুকনো চুলের সাথে চিরুনিটাকে ঘর্ষণ করছি, বারবার যখন ঘর্ষণ করছি, তখন এক বস্তু থেকে আরেক বস্তুতে কি হচ্ছে, ইলেকট্রন চলে যাচ্ছে। ইলেকট্রন চলে যাওয়ার ফলে একটা বস্তুতে ইলেকট্রনের ঘাটতি তৈরি হচ্ছে, আর একটা বস্তু ইলেকট্রনের আধিক্য তৈরি হচ্ছে। এই দুজন পরস্পরকে আকর্ষণ করার একটা ক্ষমতা লাভ করে। যে ইলেকট্রন হারিয়ে দিল তাকে পজিটিভ বা ধনাত্মক আধান ধরা হয়, আর যে ইলেকট্রন লাভ করলো তাকে নেগেটিভ বা ঋণাত্মক আধান ধরা হয়। এরা দুজন পরস্পরকে আকর্ষণ করার একটা ক্ষমতা লাভ করে, এটাকেই বলি আমরা তড়িৎ বল। বোঝা গেছে? তাহলে সবার প্রথমত তড়িৎ বল সম্পর্কে ধারণা পাওয়া গেছে কোথা থেকে? ঘর্ষণ থেকে। তাহলে শুধুমাত্র কি ঘর্ষণের মাধ্যমেই তড়িৎ বল উৎপন্ন করা যায়? একদমই নয়, বিভিন্ন ভাবে তড়িৎ বল উৎপন্ন করা যেতে পারে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে ঘর্ষণ। স্থির তড়িৎ বলতে কি বোঝায়? দেখ, আমরা এখানে পড়তে চাইছি স্থির তড়িৎ, তাই না? দু ধরনের তড়িৎ আছে, একটা স্থির তড়িৎ আর একটা হচ্ছে প্রবাহী তড়িৎ। কারেন্ট, ইলেকট্রিসিটি, ওরা আলাদা একটা ইউনিট। আর এখন আমরা যে ইউনিটটা শুরু করছি সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক, স্থির তড়িৎ। স্থির তড়িৎ কথাটার অর্থ হচ্ছে যে তড়িৎ যেখানে উৎপন্ন হবে সেখানেই থাকবে, প্রবাহিত হতে পারবে না। এই কন্ডিশনটাকে বলবো আমরা স্থির তড়িৎ। ঠিক আছে, তাহলে ওভারঅল এখন আমরা যে তিনটে বা চারটা চ্যাপ্টার পড়বো, সেই তিনটে বা চারটা চ্যাপ্টারে স্থির কি, সরি, তড়িৎ কি হবে, একটা পার্টিকুলার জায়গাতে স্থির থাকবে, ও মুভ করবে না। ঠিক আছে, ওকে। দেখেন স্থির তড়িৎ কাকে বলে। তড়িৎ আধান, তড়িৎ আধান মানে কি, তড়িৎ আধান জিনিসটা কি? একটা ইলেকট্রন, ইলেকট্রনের যে ক্যারেক্টারিস্টিক, সেই ক্যারেক্টারিস্টিক গুলোর মধ্যে তার ভর আছে। ইলেকট্রনের ভর মুখস্থ করানো হয়েছিল 9.1 10⁻31, হয়তো ভুলে গিয়েছিস। এছাড়া ইলেকট্রনের আধান মুখস্থ করানো হয়েছিল। ইলেকট্রনের আধান কত বলতে পারবি কেউ? ইলেকট্রনের আধান হচ্ছে -1.6 10⁻19 কুলম। বলতে গেলে মনে পড়ে যাচ্ছে, তাই তো? তো এটা ইলেকট্রন আধান। আধান বিষয়টা কি জিনিস, তার আগে বলি ভর বিষয়টা কি জিনিস। ভর মানে তুই কি বুঝিস? ভর বলতে গেলে কত সহজে বুঝে যাস না যে ভর হচ্ছে এই জিনিসটা, মানে একটা পরিমাণ, পদার্থের পরিমাণ। আমার আমার ভর যত বেশি হবে আমার মধ্যে ম্যাটার তত বেশি থাকবে। তো ভরকে তুই এরকম ভাবে সংজ্ঞা দিতে পারিস যে দুটো বস্তুর মধ্যে যে ধর্মের জন্য আকর্ষণ বল কাজ করে, মহাকর্ষ বল কাজ করে, সেই ধর্মটাকে ভর বলবো। বলা যায় তো? সিমিলার, যে ধর্মের জন্য দুটো বস্তুর মধ্যে তড়িৎ বল কাজ করবে, সেটা আকর্ষণ ধর্মী হতে পারে, বিকর্ষণ ধর্মী হতে পারে। মহাকর্ষীয় বলে কি ছিল? শুধুমাত্র আকর্ষণ। আর তড়িৎ বলে আকর্ষণ বিকর্ষণ দুটোই হতে পারে। ঠিক আছে, তো যে ধর্মের জন্য এই ক্ষমতাটা লাভ করবে সেই ধর্মটাকে বলবো আমরা আধান। বোঝা গেছে? খুব কঠিন জিনিস কি, যে ধর্মের জন্য তড়িৎ বল প্রয়োগ করার ক্ষমতা লাভ করবে তাকে বলবো আমরা তড়িৎ আধান। ইলেকট্রনের তড়িৎ আধান কত বললাম? ইলেকট্রনের তড়িৎ আধান হচ্ছে -1.6 10⁻19 কুলম। ঠিক আছে, প্রোটন, প্রোটনের তড়িৎ আধান 1.6 10⁻19 কুলম, পজিটিভে। ঠিক আছে, দুজনের চার্জ একই, চার্জ বা আধানটা একই, কিন্তু একজন পজিটিভ একজন নেগেটিভ। যদি আমি নিউট্রনের ক্ষেত্রে বলি, কোনো চার্জ নেই, নিস্তড়িত। ঠিক আছে, নিউট্রনের কোনো চার্জ নেই। আচ্ছা, এই বিষয়ে একটুখানি এটা বলে রাখি আমি তোদেরকে, মনে রাখবি, লাইক চার্জেস রিপেল ইচ আদার। মানে কি? লাইক চার্জেস মানে সমধর্মী আধান। সমধর্মী বলতে ঋণাত্মক ঋণাত্মক, মাইনাস মাইনাস পরস্পরকে বিকর্ষণ করবে, প্লাস প্লাস পরস্পরকে বিকর্ষণ করবে। প্লাস প্লাস বলেছি, প্লাস প্লাস পরস্পরকে বিকর্ষণ করবে। তো লাইক চার্জেস রিপেল ইচ আদার। সিমিলারলি আনলাইক চার্জেস, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার। বিপরীতধর্মী আধান পরস্পরকে কি করবে? অ্যাট্রাক্ট করবে। ঠিক আছে, এগুলো বেসিক ফান্ডা তোরা অলরেডি জানিস কিছু কিছু জিনিস। যাই হোক, দাগিয়ে না তাহলে তড়িৎ আধান কাকে বলে। ভৌত ধর্মের জন্য, যে ভৌত ধর্মের জন্য কোনো বস্তুকে তড়িৎ চৌম্বক ক্ষেত্রে রাখলে বস্তুটি একটি বল অনুভব করবে, তাই তো বললাম। আচ্ছা, এবার তড়িৎ আধানের যে ধর্মাবলী, স্টার কর। প্রত্যেকটা ধর্মকে তোকে এখন জানতে হবে, প্রত্যেকটা ধর্ম। প্রথমত,
তড়িৎ আদান একটা মৌলিক রাশি, যেভাবে আমরা ভরকে একটা মৌলিক রাশি বলেছিলাম, ঠিক আছে, তড়িৎ আদান একটা মৌলিক, সরি রাশি বলা যাবে না, মৌলিক ধর্ম বলতে পারিস। মৌলিক রাশি হিসেবে আমরা তড়িৎ প্রবাহ মাত্রাকে নিয়েছি। কারো কি মনে পড়ছে যে 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি কি ছিল? মৌলিক রাশি 7টা ছিল না এসআই পদ্ধতিতে? ভর, দৈর্ঘ্য, আয়তন, ভর, দৈর্ঘ্য, উষ্ণতা, সময়, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণ, ক্যান্ডেল হচ্ছে তোর দীপন প্রাবল্যের একক, দীপন প্রাবল্য, তারপর পদার্থের পরিমাণ, তাই তো। আর একটা ছিল হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তো তড়িৎ প্রবাহ মাত্রা মৌলিক রাশি, তড়িৎ আধান মৌলিক রাশি নয়। এখানে কিন্তু মৌলিক রাশি লেখেনি, কি লিখেছে? মৌলিক বা স্বকীয় ধর্ম, মানে বস্তুর একটা নিজস্ব ধর্ম, এটা বলতে চাইছে। ওকে, নেক্সট পার্ট দেখ। অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রার একক। অবশ্যই তড়িৎ আধান একটা স্কেলার রাশি, ভেক্টর কোয়ান্টিটি তো নয়। 2 নম্বরে বলা হয়েছে তড়িৎ আধান দুই প্রকারের হতে পারে, ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান। ব্যাস। আচ্ছা, তারপরে বলা হয়েছে বিষম আধান পরস্পরকে আকর্ষণ করে, সম আধান পরস্পরকে বিকর্ষণ করে, বলে দিয়েছি অলরেডি আমি। 4 নম্বরে বলা হয়েছে এই বল আহিত বস্তু কণার মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটার সম্পর্কে আমি পরে বলছি, আপাতত এটাকে স্কিপ করে যা, এটা সম্পর্কে আমি পরে বলছি। আধান সৃষ্টি বা ধ্বংস করা যায় না, খুব ইম্পর্টেন্ট। আধান সৃষ্টি বা ধ্বংস করা যায় না, মানে এটা কি? মানে বলতে চাইছে তুই নতুন করে কোনো আধান উৎপন্ন করতে পারবি না, বা কোনো আধানকে তুই নষ্ট করে দিতে পারবি না। এটা বোঝার আগে তোকে একটু বুঝতে হবে যে আধান কোথা থেকে আসছে অ্যাকচুয়ালি। এই একটা বস্তু এ, আর এই একটা বস্তু বি, ঠিক আছে, এদের মধ্যে আমি ঘর্ষণ করালাম। ঘর্ষণ করানোর ফলে যার ইলেকট্রন লুজ করার ক্ষমতা বেশি, সেই ইলেকট্রন লুজ করে দেবে, দিয়ে বি কে দিয়ে দেবে। ঘর্ষণ করার ফলে একটা এনার্জি আসবে ওই জায়গাটায়, ওই এনার্জি পেয়ে এক্সাইট হয়ে যাবে ইলেকট্রন গুলো। এবার কোনো ইলেকট্রন যদি এক্সাইটেশন এনার্জি পেয়ে যায়, ও কি করবে? ওই অ্যাটমটাকে ছেড়ে যে অ্যাটম বেশি পরিমাণে টানতে পারে তার কাছে চলে যাবে। তো এই ইলেকট্রন দিয়ে দিল ওকে। তাহলে এর কাছে যখন ইলেকট্রন চলে আসলো, ইলেকট্রন মানেই তো নেগেটিভ চার্জ, এই ইলেকট্রন পেয়ে গেল নেগেটিভ চার্জ। আর এখানে কি হয়ে গেল তাহলে? পজিটিভ চার্জ, মানে এখানে ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়ে গেল। এখানে ইলেকট্রনের ঘাটতি আর এখানে এক্সট্রা ইলেকট্রন, বুঝতে পারছিস? এখন তোর মনে হতে পারে আমি তো আধান তৈরি করতে পারলাম। তুই তৈরি করিসনি। আধান তৈরি করা মানে তুই নতুন করে ইলেকট্রন তৈরি করেছিস? ইলেকট্রন অলরেডি এখান থেকে ওখানে গেল, ছিলই অলরেডি ওরা। মানে তুই কি করতে পারছিস? এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারছিস, তুই নতুন করে তৈরি করতে পারছিস। বা ইলেকট্রনকে তুই ধ্বংস করে দিতে পারিস না, যে ইলেকট্রনকে একবারে মেরে ফেলে দেবো, চার শেষ। পারবি না করতে কখনো, ঠিক আছে। এক জায়গা একটা ধর্ম থেকে, সরি একটা পার্ট থেকে আরেকটা পার্টে তুই আধানটাকে কি করতে পারিস? ট্রান্সফার করতে পারিস। এটাই বলা হয়েছে যে আধান কখনো ধ্বংস করা যাবে না, আর কখনো সৃষ্টি করাও যাবে না। বোঝা গেছে? কোনো বিচ্ছিন্ন বস্তু সংস্থার মোট আধানের পরিমাণ সর্বদা ধ্রুবক থাকে। বিচ্ছিন্ন বস্তু সংস্থার কথা অর্থ হচ্ছে একটা বস্তু তার আশেপাশে যেসব বস্তুর সঙ্গে তার প্রভাব দেখাতে পারে, পুরোটাকে তুই একটা সংস্থা মনে করবি। যেমন এই বস্তুটা এই বস্তুটার ঘর্ষণের ফলে এরা একে অপরের উপর প্রভাব দেখাতে পারে, তাহলে এরা দুজন মিলে হচ্ছে একটা বিচ্ছিন্ন সংস্থা। এদের পরিবেশের সাথে আর কোনো সম্পর্ক নেই, এদের নিজেদের সাথে সম্পর্ক, ঠিক আছে। তো এটাকে বলবো বিচ্ছিন্ন সংস্থা, পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এদের মোট আধানের পরিমাণ সবসময় ধ্রুবক থাকবে, তাই তো। এখানে কমেছে তো ওখানে বেড়েছে, মোটের পরিমাণ তো অ্যাকচুয়ালি সেমই আছে। কোনো আধানের কোনো চেঞ্জ হয়েছে? প্লাস মাইনাস জিরো। বোঝা গেছে? এটাই বলতে চাইছে যে কোনো বিচ্ছিন্ন বস্তু সংস্থার ক্ষেত্রে মোট আধানের পরিমাণ সর্বদা ধ্রুবক থাকে। এবার তুই যদি আলাদা আলাদা সংস্থা নিয়ে নিস, তাহলে সেক্ষেত্রে তো আলাদা বিষয়। যেমন এ কে যদি আলাদা করে ভাবিস, ওর আধানের পরিমাণ কমে গেল, বি এর আধানের পরিমাণ বেড়ে গেল। হয়েছে রে? নেক্সট, আধানের কোয়ান্টাইন স্টার কর। আধানের কোয়ান্টাইন, কোয়ান্টায়ন, এখানে একটা কোয়ান্টা বলে ওয়ার্ড আছে, দেখ। কোয়ান্টা মানে কেউ জানিস? কোয়ান্টা মানে কেউ জানিস? আমি বলছি কোয়ান্টা মানে হচ্ছে ডিসক্রিট। কোয়ান্টা মানে হচ্ছে ডিসক্রিট, মানে বিচ্ছিন্ন। ডিসক্রিট বলতে তুই কেমন বলতে পারি তোকে? ধর চালের দানা যদি আমি তোকে দিয়ে দিই, দিয়ে বললাম একটা একটা করে গুনতে গুনতে পারবি কিন্তু, তাই না? তাহলে ওটা হলো ডিসক্রিট ফাংশন। তোকে যদি আমি জল দিয়ে দিই, বললাম কটা কটা জলের কণা আছে গুনে দেখাতে, গুনতে পারবি? জল গোনা যায় না, তাই না? আলাদা আলাদা করে ডিসক্রিট করা যাচ্ছে না, বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে জল হলো কন্টিনিউয়াস, পরপর পরপর যুক্ত। আর চালের দানা কি হলো? ডিসক্রিট। ক্লিয়ার হচ্ছে? তো এখানে ডিসক্রিট কথাটা বা কোয়ান্টা কথাটা অর্থ হচ্ছে একই। কোয়ান্টা মানে আলাদা আলাদা করা যায়। তো এখানে বলতে চাইছে আধানের কোয়ান্টায়ন, মানে বলতে চাইছে যে প্রকৃতিতে যে কোনো মানের আধান পাওয়া সম্ভব নয়, কিছু নির্দিষ্ট মানের আধান পাওয়াই সম্ভব। ধর তোকে একটা আমি এক্সাম্পল দিচ্ছি, মনে কর এখন 1 টাকা কয়েনের নিচে তোর কয়েন পাওয়া যায় না, তাই না? তুই মনে করো 8 আনা বা 50 পয়সা যেটাকে বলি, ওটার কোনো অস্তিত্ব নেই এখন, ধরতে গেলে আগে যা ছিল এখন নেই। তোর কাছে যদি আমি 2.5 টাকা চাই, তুই আমাকে দিতে পারবি?
পারবি না, তাই না? 1 টাকাকে অর্ধেক করতে পারবি না। তুই সবসময় আমাকে কি করতে পারবি, পূর্ণ সংখ্যা দিতে পারবি, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, যত টাকা চাই দিতে পারবি, কিন্তু কখনো ওই হাফ টাকাটা তুই আমাকে দিতে পারবি না। তাহলে প্রকৃতিতে যে কোনো মানের টাকা পাওয়া সম্ভব হচ্ছে না এখন বর্তমানে, তাই না? কি কি পাওয়া যাচ্ছে, যা পাওয়া যায় সবগুলো 1 টাকার গুণিতক হারে পাওয়া যাচ্ছে। বুঝতে পারলি আমার কথাটা? তোকে যদি আমি বলি 100 টাকা আর হাফ টাকা দে আমাকে, মানে 150 টাকা দে, তুই দিতে পারবি? পারবি না। 100 টাকা দিতে পারবি, না হয় 200 টাকা দিতে পারবি। তার মানে প্রকৃতিতে 150 টাকা মানে 150, আমি ভুল বলছি, 100 টাকার আটানা চাইছি। ফোন পেতে দিতে পারবি, হ্যাঁ ঠিক বলেছিস। বুদ্ধি ঠিক আছে এইদিকে, বুদ্ধি ঠিক আছে, ফোন পেতে দেওয়া যাবে। আচ্ছা যাই হোক, তো কি বলছিলাম, তো তোর কাছে যদি আমি টাকা চাই, তুই আমাকে সবসময় 1 টাকার সরল গুণিতক ভাবে দিতে পারবি, তাছাড়া দিতে পারবি না, আমি ধরে নিচ্ছি আপাতত। তো আধানের ক্ষেত্রেও সেরকম, যখন তুই আধান তৈরি করবি, তৈরি বলতে এই তৈরি করার কথা বলছি না, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হবে, মুখে আমি বারবার তৈরি করবো তৈরি করবো বলবো, তোরাও লিখবি, কিন্তু তোকে আলটিমেট জানতে হবে যে নতুন করে তৈরি করা যায় না। যাই হোক, তো যখন তুই প্রকৃতিতে যে আধানগুলো পাবি, সেই আধানের মানগুলো যে কোনো মানের পাওয়া সম্ভব নয়। তুই একটু আগেই দেখলি যে আধান কিভাবে তৈরি হচ্ছে, ইলেকট্রনের ট্রান্সফারের জন্য আধান তৈরি হচ্ছে, এখান থেকে ওখানে একটা ইলেকট্রন চলে যাচ্ছে, তবেই আধান ক্রিয়েট হচ্ছে। তুই কখনো হাফ ইলেকট্রন পাঠাতে পারবি, যে হাফ এখানে থাক, হাফ চলে যা, হাফ ইলেকট্রন? তাহলে পাঠাতে গেলে একটা ইলেকট্রন, না হয় দুটো ইলেকট্রন, না হয় তিনটে ইলেকট্রন, এইভাবে পাঠাতে হবে। তাহলে তুই যদি আধান তৈরি করতে পারিস, তাহলে হয় 1.6 × 10⁻⁻19 মানে একটা ইলেকট্রন, না হয় দুটো ইলেকট্রন 3.2 × 10⁻19, বুঝতে পারছিস? না হয় তিনটে ইলেকট্রন 3 × 16 = 48। এই মানগুলোই তুই পেতে পারিস, এই 1.6 আর 3.2 এর মাঝে কোনো মান তুই পাবি না। বুঝতে পারলি আমার কথা কি বলতে চাইলাম? হয় ই পাবি, নয় টুই পাবি, এদের মাঝে কি 1.5 পাওয়া সম্ভব? 1.25 পাওয়া সম্ভব? পাওয়া সম্ভব নয়, কারণ ইলেকট্রন একা নিজে গিয়ে ট্রান্সফার করবে। তাহলে হয় এই আধানটা পাবো, নয় এই আধানটা পাবো, এদের মাঝে কোনো আধান পাবো না। বোঝা গেল? তাহলে ডিসক্রিট হয়ে গেল, তো কোয়ান্টাইজড হয়ে গেল, এটাই বলা হচ্ছে আধানের কোয়ান্টায়ন। মানে প্রকৃতিতে আধানকে যে কোনো মানে পাওয়া সম্ভব নয়, কি কি মানে পাওয়া সম্ভব হবে, ইলেকট্রনের আধানের সরল গুণিতক হারে পাওয়া সম্ভব হবে। বোঝা গেল? ইলেকট্রনের আধানের সরল গুণিতক এই আকারে পাওয়া সম্ভব হবে। তাহলে সিম্পলি আমি এটাকে গাণিতিক রূপে এরকম লিখতে পারি, যে প্রকৃতিতে যে আধান পাওয়া যায় সেটা হচ্ছে ইলেকট্রনের আধানের সরল গুণিতক। এনটা কি? 1 2 3 4, এনটা কি? 1 2 3 4 ডট 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 ডট, যে কোনো অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা তো বলা যাবে না, শূন্য বাদ দিয়ে যে কোনো সংখ্যা। ঠিক আছে? হ্যাঁ, এখানে প্লাস মাইনাস দিয়ে দিলাম, প্লাস আধান হতে পারে, মাইনাস আধান হতে পারে, তাই না? আবার কোনো কোনো বইয়ে তুই এরকমও দেখতে পারিস যে কিউ ইকুয়াল টু এন ই লিখে দিয়েছে, দিয়ে বলছে এন ইকুয়াল টু +-1 +-2 +-3, একই কথা, যে কোনো এক জায়গায় প্লাস মাইনাস তোকে দিতে হবে। বুঝতে পারলি কিনা বল? আপত্তি নেই তো? আচ্ছা, এখান থেকে কোশ্চেনটা তোর কি বানাবে দেখ, এখানে তুই আধানের কোয়ান্টাইন তো বুঝে গেলি, এবার তোর কোশ্চেনটা কিভাবে চেঞ্জ করবে বা জানতে চাইবে তোর কাছে কিভাবে। হ্যাঁ, এন এর মানে যদি তুই এখানে এন ই লিখিস, তাহলে এন এর মান মাইনাস হতে পারে, আর যদি তুই ওখানেই প্লাস মাইনাস লিখে দিস, তাহলে এন এর মান সব 1 2 3 হবে। ওই এন এর মান ওরকম কোনো ডিপেন্ড করছে না, ফ্যাক্টর করছে না। ঠিক আছে, তোকে শুধু জানতে হবে প্লাস না মাইনাস, আর এন এর সংখ্যাটা কি। তোকে এরকম দিবে, দেখ তোকে বলবে, ভালো করে শোন, তোকে বলবে প্রকৃতিতে -80 মাইক্রোকুলম আধান পাওয়া সম্ভব কি? কোশ্চেন দেখলি কেমন হয়ে গেল? পাওয়া সম্ভব কি? কি করে বুঝবো এই আধানটা পাওয়া সম্ভব কিনা? ওটা দিয়ে ভাগ করতে হবে। ভেরি গুড। কিভাবে ভাগ করতে হবে দেখ, এই যে কিউ, এটাকে ডিভাইড করবি তুই ইলেকট্রনের আধান দিয়ে, তাহলে কি পেয়ে যাবি? এন পেয়ে যাবি। তুই যদি দেখিস এন এর মানটা এরকম গোটা গোটা সংখ্যা হচ্ছে, 1.5 হচ্ছে না, 1 2 3 4, এগুলোর মধ্যে একটা পূর্ণ সংখ্যা চলে আসছে, তাহলে তুই বলে দিবি হ্যাঁ পাওয়া সম্ভব। আর যদি দেখিনি যে দশমিক চলে আসলো, তাহলে পাওয়া সম্ভব নয়। তাহলে আমি এটা ক্যালকুলেট করি, তাহলে তোর কাছে যে আধানটা দিয়েছে, সেই আধানটা দিয়েছে কত? -80 মাইক্রোকুলম। তুই মাইনাসটাকে ছাড়তেও পারিস, কোনো ব্যাপার নয়। 80 মাইক্রোকুলম মানে 80 × 10⁻⁻6 কুলম, তাই তো? এবার এন যদি আমাকে বের করতে হয়, তাহলে আমি কি করবো? কিউ বাই ই করবো না? মাইনাস টাইনাস উড়িয়ে দিচ্ছি, মাইনাস নিয়ে কি করবো? কিউ এর মান হচ্ছে 80 × 10⁻⁻6, আর ই মানে কত? 1.6 × 10⁻⁻19। ব্যাস, ক্যালকুলেশন করতে হবে, তাই না? এখানকার দশমিকটাকে উপরে দিয়ে দে, তাহলে এটা 800 হয়ে গেল, 800/16। আর এটা 10⁻⁻19 যদি উপরে চলে যায়, তাহলে 10⁻13 হয়ে যাচ্ছে। দেখ তো, 19 - 16, না মাইনাসটা উপরে গিয়ে প্লাস হয়ে যাচ্ছে না। 5 16 কত রে? 5 16 আসছে, এখানে 50 আসছে, তাহলে 5 × 10 কত? 14। ঠিক আছে, এই সংখ্যাটি কি ভগ্নাংশে এসছে? ভালো সংখ্যা এসছে একটা, 5-এর পর তোর 14টা শূন্য, তাহলে এটা পাওয়া সম্ভব, এই 80 মাইক্রোকুলমটা পাওয়া সম্ভব। তোকে কোশ্চেন এরকম চেক করতে দিবে। ঠিক আছে, এখানে যদি -14 হতো তাহলে হতো না, দশমিক হয়ে গেল, 0 পয়েন্ট সামথিং তো পাওয়া যায় না।
তোর যদি এরকম পাওয়া যেত যে 0.0002 এতগুলো ইলেকট্রন সম্ভব হয়? হয় একটা ইলেকট্রন, নয় তার দুটো ইলেকট্রন, তার নিচে আর কি সম্ভব? সম্ভব না। তো এখানে যদি মাইনাস হয়ে যেত কোনো কারণে, তাহলে আর সম্ভব হতো না। মাইনাস মানে 14 করে আগে দশমিক, পসিবলই না। ক্লিয়ার হয়েছে রে? তাহলে সবসময় তুই সাইন্টিফিক মেথডে সাজানোর চেষ্টা করবি এরকম ভাবে। 5 × 10⁻14 একটা সংখ্যা রাখবো, তারপরে 10 পাওয়ার কত হচ্ছে সেইভাবে দেখবো, তাহলেই বুঝিয়ে যাবো যে ওটা দশমিক হবে না গোটা নম্বর হবে। হয়েছে? তাহলে পরীক্ষাতে তোকে দিতে পারে কি 80 মাইক্রোকুলম আধানে কতগুলো ইলেকট্রন আছে, দিয়ে নিচে অপশন দিয়ে দিল, তুই ইলেকট্রনের সংখ্যা বের করে নিলে এইভাবে। হয়েছে? ওকে। নেক্সট ধর্মটা কি বলা আছে দেখ 7 নম্বরে, তড়িৎ আধানের যোগ করা যায়। ঠিক আছে? তড়িৎ আধানকে যোগ করা যায়। ধর এখান থেকে মিটিয়ে দিয়েছি, এই বস্তু থেকে এই বস্তুতে আমি একটা ইলেকট্রন দিলাম ঘর্ষণ করার ফলে, তারপর আবার ঘর্ষণ হলো, আরেকটা ইলেকট্রন গেল, আবার ঘর্ষণ হলো, আরেকটা তাহলে এখানে টোটাল আধান কত হলো? তখন যোগ করা যায়। বোঝা যাচ্ছে? এবং জানার কি ছিল এগুলো? তড়িৎ আধান আপেক্ষিক অপরিবর্তনীয়, কথাটার অর্থ একটু বুঝতে হবে। কথাটার অর্থ একটু বুঝে নে, শোন। তড়িৎ আধান আপেক্ষিক অপরিবর্তনীয় মানে আপেক্ষিক অপরিবর্তনীয় বলতে কি বোঝাতে চাইছে? আপেক্ষিক কথার অর্থ হচ্ছে রিলেটিভ। ঠিক আছে? রিলেটিভিস্টিক্যালি ইনভেরিয়েন্ট মানে বুঝলাম না কিছু। তার আগে একটু বোঝ, আমাদের যে ভর, আমার ভর কত? কিছু একটা আছে এক্স ধরে নিচ্ছে, এক্সাক্ট তো বলা যাবে না, তাহলে আমার ভর হচ্ছে এক্স। এবার আমি এখানে দাঁড়িয়ে আছি বলে আমার ভর এক্স, আমি যদি হাঁটা চলা করতে শুরু করি আমার ভর এক্স থেকে কি 2x হয়ে যাবে? আমি যদি বাইক নিয়ে চলতে শুরু করি, স্পিডে চলছি একদম বাইক নিয়ে, হবে না? আচ্ছা, যদি আমি স্পিড বাড়াতে 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 লাইট ভেলোসিটির কাছাকাছি চলে যাই, আমরা জানি যে ভরের কোনো পরিবর্তন হবে না, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, ভর পরিবর্তন হয়। হ্যাঁ, আমরা যখন স্পিড নিয়ে চলি, আমাদের মধ্যে যখন গতি আসে, তখন আমাদের ভরের সামান্য পরিবর্তন হয়। এখন বলি তাহলে বাইক নিয়ে চালানোর সময় ভারী হয়ে যায় না হালকা হয়ে যায়? কোনো কিছুই হচ্ছে না, তুই বুঝতেই পারিস না কতটুকু চেঞ্জ হয়। যতটুকু চেঞ্জ হয় সেটা তোর ফিল করার মধ্যেই না। কিন্তু ওই ভেলোসিটিটা বাড়তে বাড়তে যদি লাইট ভেলোসিটির কাছাকাছি হয়ে গেল, তখন তুই ফিল করতে পারবি যে তোর ভর কিভাবে চেঞ্জ হচ্ছে। কিন্তু লাইট ভেলোসিটির কাছে যাওয়া তো সম্ভব নয়। এবার তুই ওই প্র্যাকটিক্যাল লাইফ পাসনি বলে তুই ফিল করতে পারছিস না। এটা ম্যাথমেটিক্যালি প্রুভ করানো সম্ভব তোকে। বোঝা গেল? লাইট ভেলোসিটিতে তোকে আমি ছুটতে পারবো না, ক্ষমতা নেই আমার। তো যাই হোক, ওই ভেলোসিটির কাছাকাছি যদি চলে যাস, তাহলে তোর ভর কি হবে? ধীরে 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 বাড়তে থাকবে। যত তুই লাইটের ভেলোসিটির কাছে যাবি, তত তোর ভর বেরোতে থাকবে। তারপরে ভর কিন্তু ইনভ্যারিয়েন্ট নয়, ভর বেগের সাথে ইনভ্যারিয়েন্ট নয়, ভর কিন্তু পরিবর্তনশীল, রিলেটিভিস্টিক্যালি ভেরিয়েন্ট। বোঝা গেল? তো সেই রকম ভাবে আধান, আমি যদি একটা বস্তুকে যদি আমি গতিশীল করে দিই, তাহলে তার আধানের পরিমাণটা কমবে বাড়বে এরকম কি কোনো ব্যাপার আছে? অ্যাকচুয়াল ভরের মতো এর কোনো ব্যাপার নেই। ভর যেমন গতির উপর ডিপেন্ড করছে, কিন্তু আধান গতির উপর ডিপেন্ড করে, সে লাইট ভেলোসিটি হোক আর যেই ভেলোসিটি হোক, আধান আধান ফিক্সড। এটাই বলা হচ্ছে যে আধান হচ্ছে রিলেটিভিস্টিক্যালি ইনভ্যারিয়েন্ট। বুঝতে পারলি? আপেক্ষিকভাবে অপরিবর্তনীয়। ভর পরিবর্তন হতে পারে, জানতি না তোরা, এখন জেনে গেলি, কিন্তু আধান পরিবর্তন হতে পারে না। ক্লিয়ার? ওকে। নেক্সট পার্ট দেখ এবার কি বলা হয়েছে। সমান আর বিপরীতমুখী দুটি আধানের সংযোগের ফলে মোট আধান শূন্য হয়। স্বাভাবিক কথা, একটা প্লাস কিউ আর একটা মাইনাস কিউ, সমান আর বিপরীত আছে, যোগ করলে কত হয়ে গেল? 0। আচ্ছা, এগুলো বলার তো দরকার ছিলই না যদিও। আধানে স্থানান্তর হওয়া সম্ভব অনাহিত বস্তু এই কারণেই আহিত হয়। এটা সম্পর্কে আবার পরে ডিটেলস আলোচনা হবে, বলছি। তাহলে মোটামুটি আধানের তোর ধর্মগুলো বোঝা হয়ে গেল, দুটো ধর্ম বাদ দিয়ে, তাই তো? তড়িৎ আধান এবং ভরের মধ্যে একটু কম্প্যারিজন করা হয়েছে, তুলনা করা হয়েছে, ওটা তোরা রিডিং পড়লেই বুঝিয়ে যাবি ভর কি জিনিস আর তড়িৎ আধান কি জিনিস। ওকে, শোন তাহলে অনিন্দিতার কোশ্চেন হচ্ছে আহিত বস্তু আর অনাহিত বস্তু মানে কি? ঠিক আছে? আহিত আর অনাহিত, চার্জড আনচার্জড। চার্জড মানে হচ্ছে যে চার্জ হয়ে গেছে, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক। এই একটা বস্তু, এটা কে বলতো? এটা সুমন পিছনে বসে আছে, কারোর সাথে ঘষাঘষি হচ্ছে না ওর, ও হলো আনচার্জড। ঠিক আছে? ওর মধ্যে চার্জ নেই, কোনো চার্জ ক্রিয়েট হয়নি। আর এটা হচ্ছে অঙ্কিত আর কোয়েল, যখনই বসে ঘষাঘষি করে বসে। তো এদের মধ্যে কিন্তু এই জায়গাটা কি হচ্ছে? চার্জ হতে থাকছে। এদের মধ্যে যখন ঘর্ষণ হচ্ছে, ধরুন এখান থেকে চার্জ ওখানে চলে গেল, বা এখান থেকে যেখানেই যাক না কেন, রাগ করিস না আবার কাউকে দিলে, একটা মাইনাস ই আর একটা প্লাস ই, ঠিক আছে, এরকম ভাবে চার্জের আদান প্রদান হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল চার্জ পার্টিকেল, এটাও হয়ে গেল চার্জ পার্টিকেল, আর এটা হয়ে গেল আনচার্জড পার্টিকেল। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে অনাহিত মানে যার চার্জ নেই, আর আহিত মানে যার চার্জ আছে। সিম্পল লজিক। আচ্ছা, এরপরে তড়িৎ আধানের প্রকারভেদ পড়বো। তড়িৎ আধান কয় প্রকার? তড়িৎ আধান কয় প্রকার? কি কি? স্থির তড়িৎ আর একটা প্রবাহী তড়িৎ। বা ভেরি গুড। তড়িৎ আধান বলেছি, তড়িৎ বলিনি রে ঘচু। তড়িৎ আধান কয় প্রকার? হ্যাঁ, তড়িৎ আধান দুই প্রকার। কি কি? ধনাত্মক আধান আর ঋণাত্মক আধান। তড়িৎ আধান দুই প্রকার, ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান। ঠিক আছে, দাগিয়ে নে। তড়িৎ আধান একটা স্কেলার রাশি, তাই তো? তড়িৎ আধান একটা স্কেলার রাশি। নর্মালি তোরা স্কেলার স্কেলার ফর্মে যোগ করে দিতে পারিস। তড়িৎ আধানের যদি একক বলা যায়, সিজিএস পদ্ধতিতে একক কি আর এসআই পদ্ধতিতে একক কি?
এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব, কুলম্ব বলে দিস না আবার, কুলম্ব এটা, ঠিক আছে, সিম্পলি ক্যাপিটাল সি দিয়ে লেখা হয়। আর সিজিএস পদ্ধতিতে এটা হয়ে গেল স্ট্যাট কুলম্ব। এটা অনেকগুলো নাম আছে, স্ট্যাট কুলম্ব বলা যায়, ইএসইউ আধান বলা যায়। এই ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টারে সিজিএস পদ্ধতিতে রাশিগুলোকে ইএসইউ বলা যেতে পারে। যখন বিভব পড়বো তখনও দেখবি ইএসইউ বিভব বলা যেতে পারে, ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে এটা লেখা যায়। তাহলে স্ট্যাট কুলম্ব, ইএসইউ আধান। তো যখন দুটো এসআই আর সিজিএস ইউনিট সম্পর্কে জানতে পারলাম, তাদের সম্পর্ক তো জানতে হবে। যেমন মিটার আর সেন্টিমিটারের মধ্যে সম্পর্ক জানিস, জানিস না বোধহয়? 1 মিটার ইকুয়াল টু কত সেন্টিমিটার? ওই তো কনফিউশন আছে, ভালো করে বল। 1 মিটার ইকুয়াল টু কত সেন্টিমিটার? 100? শিওর? বাহ, তাহলে 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার। তোদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করলাম, বলে দিলি ঠিকঠাক। আচ্ছা, 1 কুলম ইকুয়াল টু তাহলে কত হবে? 1 কুলম ইকুয়াল টু হচ্ছে 3 × 10⁹ স্ট্যাট কুলম। মুখস্থ করে নিতে হবে এটা, বলিস না আবার কোথা থেকে আসলো। 1 কুলম ইকুয়াল টু কত? 3 × 10⁹ স্ট্যাট কুলম। মুখস্থ করতে পারবি তো? বা লেখা আছে দেখ, ইএসইউ আধান। ওখানে শুধু ইএসইউ লিখেছে, তোর আধান লিখে দে পাশে, শুধু ইএসইউ লিখবি না, ইএসইউ আধান। হ্যাঁ হ্যাঁ, ইএসইউ আধান, নামটাও লিখে দিতে হয়। বোঝা গেছে নিশ্চয়ই? বোঝা গেছে নিশ্চয়ই? মাইক্রো মানে 10⁻⁶। আচ্ছা এবার দেখ, যদি তোকে মাত্রা বের করতে দেয়, এদিকে তাকারে, চার্জকে আমরা কিউ দ্বারা ডিনোট করব, সেটা ক্যাপিটাল কিউ হতে পারে, স্মল কিউ হতে পারে। এর মাত্রা যদি বের করতে হয়, এর মাত্রা বের করার জন্য তোকে হেল্প নিতে হবে তড়িৎ প্রবাহ মাত্রার। যদিও চ্যাপ্টার পরে আছে, কিন্তু ছোটবেলায় তোরা শিখেছিস যে আই ইকুয়াল টু হয় কিউ বাই টি, শিখেছিস তো? তাহলে কিউ ইকুয়াল টু কি হবে? আই ইন্টু টি, আই ইন্টু টি। এখানে আই হচ্ছে মৌলিক কোয়ান্টিটি, তাই না? আর আই এর মাত্রা কি হবে? আই এর মাত্রাকে তুই আই দিয়ে লিখতে পারিস বা এ দিয়ে লিখতে পারিস, অ্যাম্পিয়ার দিয়েও লিখতে পারিস। আর টি এর মাত্রাকে কি লিখবি? তুই ক্যাপিটাল টি লিখবি, ঠিক আছে? তাহলে কিউ ইকুয়াল টু কি দাঁড়ালো? এটি, বা তুই বলতে পারিস আইটি, ঠিক আছে? দুটো দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। এটা হলো কিউ এর মাত্রা, লেখা নাই? লিখে নে, আছে? আচ্ছা, এবার যে বিষয়টা শোন, প্রথম দিকে যখন এই ঘর্ষণের ফলে তড়িৎ আধান উৎপন্ন করতে শুরু করছে, প্রথম প্রথম যখন এক্সপেরিমেন্ট গুলো করা হচ্ছিল, তখন একটা বস্তু ইলেকট্রন হারাচ্ছে, আর একটা বস্তু ইলেকট্রন লাভ করছে, বলে দুজনের মধ্যে আকর্ষণ করার একটা ক্ষমতা চলে আসছে, যাকে আমরা তড়িৎ বল নাম দিলাম, তাই না? তো প্রথম প্রথম সায়েন্টিস্টরা বিভিন্ন ধরনের বস্তু নিত, সেই বস্তুগুলো নিয়ে ওদের মধ্যে ঘর্ষণ করাতো, ঘর্ষণ করে দেখতো যে কোন বস্তু পজিটিভ আধানগ্রস্ত হচ্ছে আর কোন বস্তু নেগেটিভ আধানগ্রস্ত হচ্ছে। এবার তুই তো মনে রাখতে পারবি না, ধর প্লাস্টিকের সাথে কাচের ঘর্ষণ করলাম, প্লাস্টিক হয়ে গেল পজিটিভ আধানগ্রস্ত, পরে আমি প্লাস্টিকের সাথে কাঠের ঘর্ষণ করলাম, প্লাস্টিক হয়ে গেল নেগেটিভ আধানগ্রস্ত। তাহলে তুই কম্বিনেশনটাকে কি করে মনে রাখবি? অনেকগুলো বস্তু আছে তো, তার জন্য একটা শ্রেণী তৈরি করা হয়েছে। যে শ্রেণীটা তুই যদি মুখস্থ রাখিস, তাহলে অটোমেটিক তুই বলে দিতে পারবি কোনটা পজিটিভ হবে আর কোনটা নেগেটিভ হবে। ওই শ্রেণীটা আমি লিখে দিচ্ছি, বইয়েরটা করবি না, আমি যেটা লিখে দিচ্ছি সেটা করবি, ঠিক আছে? খাতায় লিখে নে সাইডে কোথাও। পশম, কাঁচ, কাগজ, যেভাবে লিখছি সেভাবে লিখবি। রেশম, কাঠ, মানবদেহ। মানবদেহ বলতে তুই, তোর পবিত্র দেহটার কথা বলা হচ্ছে। পশম, কাঁচ, কাগজ, রেশম, কাঠ, মানবদেহ। ধাতব পদার্থ, এবোনাইট, গালা, নামই শুনিসনি বোধহয় এগুলোর। অ্যাম্বার, রজন, সেলুলয়েড, রঞ্জন না রজন, সেলুলয়েড। এই যে পর পর বলছি, আমি পরপরই মুখস্থ রাখবি, আমি তিনটা তিনটা করে মুখস্থ রেখেছি, তুইও তাই করবি। পশম, কাঁচ, কাগজ, রেশম, কাঠ, মানবদেহ, ধাতব পদার্থ, এবোনাইট, গালা, অ্যাম্বার, ওজন, সেলুলয়েড। একদম মন্ত্রের মতো বলছি সব, একদম মন্ত্রের মতো মুখস্থ, ঠিক আছে? মানে বুঝতে হবে না। এবোনাইট কি জিনিস দেখার দরকার নেই, গালা কি জিনিস দেখার দরকার নেই, নামটা মনে থাকলেই চলবে। একবার দুবারে মুখস্থ হবে না, বারবার রিপিট করতে হবে, মুখস্থ হয়ে যাবে। এই শ্রেণীটা বানানোর সুবিধা কি, কি লাভ এটা মুখস্থ করে? বলতে চাইছি, এই তড়িৎ শ্রেণীটাতে যে কোনো দুটো বস্তুর মধ্যে যদি ঘর্ষণ করানো যায়, সাপোজ আমি কাঠের সাথে এবোনাইটের ঘর্ষণ করে দেবো, বা কাঠের সাথে গালার ঘর্ষণ করে দেবো ধরে নে, ঠিক আছে? তাহলে এই দুজনের মধ্যে কে পজিটিভ আধানগ্রস্ত হবে, কে নেগেটিভ আধানগ্রস্ত হবে, সেটা তুই ডিসাইড করতে পারবি কি করে? তড়িৎ শ্রেণীতে যেটা সবার আগে থাকবে সে হবে পজিটিভ আধানগ্রস্ত, আর যে পরে থাকবে সে হয়ে যাবে নেগেটিভ আধানগ্রস্ত। তাহলে কাঠ আর গালার মধ্যে একটু মন দিয়ে দিকে, পরে ঢুকিস। কাঠ আর গালার মধ্যে কে পজিটিভ আধানগ্রস্ত? আর যদি বলি গালা আর অ্যাম্বারের মধ্যে কে? গালা, গালা আগে পড়ছে, যে আগে হবে সে পজিটিভ,
যে পরে হবে সে নেগেটিভ। বোঝা গেছে? তাহলে তোকে যদি আমি জিজ্ঞাসা করি, বল এবনাইট আর তোর মধ্যে কার মধ্যে পজিটিভ তৈরি হবে? মানব দেহ কোথায় আছে? এবনাইটের আগে আছে। তুই মানুষ তো নাকি? হ্যাঁ, তো তুই আগে আছিস, তাহলে তোর পজিটিভ হয়ে যাবি, এবনাইট নেগেটিভ হয়ে যাবে। গাল আর এবনাইট যদি বলিস, তাহলে এবনাইট আগে পড়ছে তারপরে গালা আসছে, তাহলে এবনাইট পজিটিভ। হ্যাঁ, পরপর আছে এটা, 1 2 3 4 5 6 7 8 এভাবে পরপর চলছে। হ্যাঁ, গালা আর গালা বলতে গেলে ঘর্ষণ করে কোনো তড়িৎ বল উৎপন্ন হবে না। কেউ, দুজনের ক্ষমতা একই, কেউ ইলেকট্রন ছাড়বে না। ঠিক আছে? তাড়াতাড়ি ঢুক, তাড়াতাড়ি ঢুক। তড়িৎ শ্রেণীতে প্রথমে যে বস্তুটা থাকবে, তড়িৎ শ্রেণীতে প্রথমে যে বস্তুটা থাকবে, স্থির তড়িৎ শ্রেণী, এটার নাম হইল রে। আচ্ছা, তাহলে বল, কোন বস্তুর ঘর্ষণের ফলে যখন তড়িৎ আধান উৎপন্ন হয়, সেই তড়িৎ আধান উৎপন্ন হওয়ার জন্য তিনটে ফান্ডামেন্টাল কণার মধ্যে কোন কণাটা দায়ী, বা কোনগুলো কণা দায়ী? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। শুধু ইলেকট্রন? বাকিদের কোনো প্রভাব থাকে না? প্রোটনের প্রভাব থাকে না? নিউট্রনের প্রভাব থাকে না চার্জে? না, থাকে না। তার কারণ হচ্ছে, প্রোটন আর নিউট্রন এরা দুজন মিলে নিউক্লিয়াসের মধ্যে সংসার করছে আলাদা করে, এরা বাইরে বেরিয়ে আসে না। এদের মধ্যে নিউক্লিয় আকর্ষণ বল কাজ করে। এদেরকে বের করতে পারবি না তুই সহজে, ওই ঘর্ষণ করে, ওই সামান্য ফোর্স দিয়ে বের করতে পারবি না। সামান্য ঘর্ষণ করে তুই কি করতে পারবি, বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করে বেড়াচ্ছে ইতস্ততভাবে, ওদেরকে তুই ছুটি দিতে পারবি। ঠিক আছে? তাহলে প্রোটন নিউট্রন ঘনিষ্ঠভাবে আকর্ষণ বল অনুভব করে নিউক্লিয়াসের মধ্যে স্থির আছে। ওরা কিন্তু আধান পরিবহনে বা আধানের মান ডিসাইড করতে তোকে হেল্প করছে না। ক্লিয়ার? তাহলে আধানের জন্য দায়ী হচ্ছে শুধুমাত্র একটাই ফান্ডামেন্টাল কণা, সেটা হচ্ছে ইলেকট্রন। বোঝা গেল রে? আচ্ছা, এবার একটা বিষয় শোন। যখন কোনো বস্তু, মন দিয়ে শুনবি, এটা কোন বস্তু? ধর এটা মানুষ তুই। ঠিক আছে? এটা বুঝতেই পারছিস কে, আর এটা কে রে? একটা কে, একটা এ। হ্যাঁ, তো এদের মধ্যে ধর ঘর্ষণ হচ্ছে, মাঝে মাঝে এখনো করছিল দেখলাম, এ ওর হাত ধরছে, ও হাত ধরছে। তো ধর মাঝে মাঝে এরকম ঘর্ষণ করছে। ঠিক আছে? হাতটা একটু বড় করে দিই। অভিযোজন পড়েছিস? যে অঙ্গের বেশি কাজ করানো হয় সেই অঙ্গ বড় হতে থাকে, ওদের হাত বড় হয়ে যাবে ধীরে ধীরে। তো এদের দুজনের মধ্যে বারবার ঘর্ষণ হতে থাকছে। ঠিক আছে? ঘর্ষণ হওয়ার বলে কি হবে, ধর মনে কর এর কাছ থেকে ইলেকট্রন চলে গেল এর কাছে। ঠিক আছে? এর কাছে ইলেকট্রন চলে গেল, তাহলে এ হয়ে গেল পজিটিভ আধানগ্রস্ত, আর এ হয়ে গেল নেগেটিভ আধানগ্রস্ত। এখানে পজিটিভ নেগেটিভকে অহংকারের সাথে আবার যুক্ত করে দিস না। হ্যাঁ, ওগুলো আলাদা বিষয়। হ্যাঁ, পজিটিভ আর নেগেটিভকে অহংকারের সাথে যুক্ত করে দিস না, যে নেগেটিভিটি বেড়ে গেল, অহংকার হয়ে গেল, এগুলো। তো যাই হোক, ওটা বলে তখন আবার বিতর্কে চলে যাবো আমি। তো একটা ইলেকট্রন হারালো আর একজন ইলেকট্রন গ্রহণ করলো। ঠিক আছে? তুই আমাকে বলতো এদের কি ভরের কোনো পরিবর্তন হবে? ইলেকট্রনের আদান প্রদানের ফলে কি ভরের কোনো পরিবর্তন হবে? হবে। আধান তো পরিবর্তন হচ্ছেই। আধান পরিবর্তন হচ্ছে কার জন্য? ইলেকট্রনের জন্য। ইলেকট্রনের ভর নেই, ইলেকট্রনের ভর নেই। তুই ইলেকট্রন ভর দিয়ে দিল না, ইলেকট্রন চলে গেল, তো ভর কমে গেল না এর? বুঝতে পারছি? হ্যাঁ, খুব সামান্য, বাট কমলো তো। তো ধরে নে এখান থেকে ওখানে চলে গেছে কতগুলো ইলেকট্রন, এন সংখ্যক ইলেকট্রন। তাহলে এর ভর কতটা কমে যাবে? ধর এর ভর আগে ছিল এম, এম কে ছিল, তাহলে এম কে থেকে এন ইন্টু ই। ই তো বলবো না, একটা ইলেকট্রনের মাস এমই বলে দিচ্ছি। হ্যাঁ দাদা, এক্সাম্পল দিচ্ছি, মানবদেহ দুজনের মধ্যে ওরকম হবে না, এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা, এখানে দেখ একই রকম ভাবে এম এ, এর যা মাস ছিল এর সাথে কিন্তু অ্যাড হয়ে গেল, কতগুলো ইলেকট্রনের মাস অ্যাড হয়ে গেল, এন সংখ্যক ইলেকট্রনের মাস অ্যাড হয়ে গেল। তাহলে আধানের তৈরি হওয়ার সময় কি হয়, ভরেরও পরিবর্তন ঘটে। এক বস্তু থেকে আরেক বস্তুতে ভর যায়, তাই না? তাহলে তুই সিম্পলি এরকম বল, যে ধনাত্মক বস্তু যেটা আছে বা পজিটিভ আধানগ্রস্ত যে বস্তু আছে, ধনাত্মক বস্তুর কি হয়, ভর হ্রাস পায় না বৃদ্ধি পায়? দেখে বল। ধনাত্মক বস্তুর ভর হ্রাস পায়। তাহলে ভর হ্রাস সমান সমান, তুই বলতে পারিস যে হারানো ইলেকট্রনের সংখ্যা ইন্টু একটা ইলেকট্রনের ভর। বলতো ইলেকট্রনের ভর কত? 9.1, 10⁻31। ইলেকট্রনের ভর হচ্ছে 9.1, 10⁻31 কেজিতে, কিন্তু হ্যাঁ, কেজিতে। তো এটা হচ্ছে ধনাত্মক বস্তুর ভর হ্রাসের পরিমাণ। একই রকম ভাবে তোকে যদি বলা হয় যে ঋণাত্মক বস্তু, এর ভর হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? তাহলে ঋণাত্মক বস্তুর ভর বৃদ্ধি, ভর বৃদ্ধি, ওটা দেখো ওই তোর কালারিং করা বক্সের মধ্যে লেখা আছে, যেগুলো আমি লিখছি, খুঁজে না পেলে। এন ইন্টু কি ইলেকট্রনের
সরি, ইলেকট্রনের ভর কেন লিখেছি আমি? ইলেকট্রনের সংখ্যা লিখতে হবে না, না ইলেকট্রনের ভর। এখানে লিখতে হবে ইলেকট্রনের সংখ্যা। ইলেকট্রনের, এই বুঝতে পারছিস রে লেখাটা? ইলেকট্রনের সংখ্যা, হারানো ইলেকট্রনের সংখ্যা এটা, না লাভ করা ইলেকট্রনের সংখ্যা? এটা লাভ করা ইলেকট্রনের সংখ্যা, এটা হচ্ছে লাভ করা ইলেকট্রনের সংখ্যা। ঋণাত্মক মতো ইলেকট্রন লাভ করেছে। ক্লিয়ার হয়েছে? এত জটিলতায় যাব না, তুই নিজে ভাব। শুধুমাত্র একটা বস্তু ইলেকট্রন হারিয়ে দিল, কতগুলো ইলেকট্রন হারিয়ে দিল? যতগুলো ইলেকট্রন হারিয়ে দিল ততগুলো ইলেকট্রনের ভর কমে গেল। সিম্পল লজিক, তাই না? ঐকিক নিয়মের মতো করে করে নেবো। ওকে, একই রকম ভাবে এটা চার্জের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যেতে পারে, শুধুমাত্র ভরের ক্ষেত্রে না। এর কতটা চার্জ কমে গেল, ওর কতটা চার্জ বেড়ে গেল, একই জিনিসই করা যেতে পারে, শুধুমাত্র ভরের জায়গাতে চার্জ চলে আসবে। হলো? নেক্সট পয়েন্টটা দেখ, বিকর্ষণী তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ। পেজ উল্টা। বিকর্ষণী তড়িৎগ্রস্ততার নিশ্চিত প্রমাণ, চূড়ান্ত প্রমাণ, পরম প্রমাণ, যাই প্রমাণ হোক না কেন, আলটিমেট প্রমাণ এটাই। মানে বুঝতে পারলি কিছু লাইনটার? স্টার কর। আগে তো এটা 2 মার্কের খুব আসতো, বাট এখন তোদের এমসিকিউ, বাট এখান থেকে কোশ্চেন বানাতেই পারে। শুনে নে, একটা বস্তু, ভালো করে মন দিয়ে শুন। একটা বস্তু, আমি আধানগ্রস্ত হয়ে আছি, কারোর সাথে ঘর্ষণ করে এসেছি, ঘষাঘষি করে এসেছি, আধানগ্রস্ত হয়ে গেছি আমি। ঠিক আছে? কি হয়ে গেছে? আমার মধ্যে ইলেকট্রন চলে এসেছে প্রচুর। এবার আমি রিতমের পাশে চলে গেলাম, আর সুজনের পাশেও চলে গেলাম। একবার রিতমের পাশে গেলাম, একবার সুজনের পাশে গেলাম। ঠিক আছে? আমি জানি যে সুজন পজিটিভ আধানগ্রস্ত হয়ে এসছে। ঠিক আছে? কারোর সাথে ঘষাঘষি করেও পজিটিভ আধানগ্রস্ত হয়ে এসছে, মানে ঘর্ষণই একটা উপায় শিখেছিস, তাই ঘষাঘষি। তো ও পজিটিভ আধানগ্রস্ত হয়ে এসছে, আমি নেগেটিভ আধানগ্রস্ত হয়েছি। আর রিতম কি করেছে আমি জানি না, রিতমের কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে? ও আধানগ্রস্ত আছে কি আদৌ না নেই আমি বলতে পারছি না। কিন্তু আমি যখন সুজনের কাছে গেলাম, অ্যাট্রাকশন ফিল তো করবোই। যখনই সুজনের একটু কাছে গেলাম, গায়ে গিয়ে ঠেকে গেলাম। ইমাজিন কর কেমন ভাবে ঠেকে গেছি গায়ে। ওর পাশে দাঁড়ানো মাত্র গিয়ে লেগে গেলাম ধর, ঠিক আছে, চুম্বকের মতো। তো সুজনের আমার মধ্যে আকর্ষণ কাজ করছে। এবার যখন আমি রিতমের পাশে গেলাম, দেখলাম যে রিতমের সাথে আমার আকর্ষণ হয়ে যাচ্ছে। আমিও, মানে আমি যদি দিকে ওকে টেনে নিচ্ছি বা ও আমাকে টেনে নিচ্ছে, কিছু একটা হচ্ছে। এবার তুই বল, রিতম আধানগ্রস্ত আছেই এটা বলতে পারবো, নাকি নাও থাকতে পারে? আছে, না হলে আকর্ষণ কি করে করবো, তাই না? ব্যাপারটা এরকম শোন। এবার চুম্বক দিয়ে এক্সাম্পল দিই। হ্যাঁ, আমি চুম্বক, ও লোহা। ও কি বস্তু আমি জানি না, দেখে বোঝা যাচ্ছে না চুম্বক না লোহা। কিছু একটা আছে, কিছু একটা আছে। ঠিক আছে? তাহলে আমি চুম্বক, সুজন হচ্ছে লোহা। আমরা দুজন কাছাকাছি আসলে আকর্ষণ তো হয়েই যাবো। ও চুম্বক নাকি লোহা আমি জানি না, কিন্তু আকর্ষণ করে নিচ্ছি। দুটোই হতে পারি না? চুম্বকও হতে পারে, লোহা হতে পারে। যদি চুম্বক হয় তাহলে বিপরীত মেরু হবে, তবেই আমাদের মধ্যে আকর্ষণ হবে। আর যদি লোহা হয় তো যে মেরুই হোক না কেন আকর্ষণ হবেই। তার মানে একটা জিনিস খেয়াল কর, দুজনকে আমি আকর্ষণ করে নিচ্ছি, চুম্বক হোক বা না হোক। তার মানে আকর্ষণ দেখে আমি ডিসাইড করতে পারলাম না ওর মধ্যে চুম্বকত্ব আছে কি নেই। বুঝতে পারলি বিষয়টা? সিমিলারলি, এবার ধর সুজনের সাথে তো আকর্ষণ হয়েই যাচ্ছে সবসময়। এবার ওকে আমি ঘুরিয়ে দিলাম পিছন দিয়ে, ঘুরিয়ে ওর কাছে গেলাম, দিয়ে ধরো বিকর্ষণ হয়ে গেল, আকর্ষণ করলো না। তাহলে এবার বল ও কি চুম্বক না লোহা? অবভিয়াসলি ওকে চুম্বকই হতে হবে। লোহা হতে গেলে যেদিকেই ঘুরায় আকর্ষণই করবে। আর চুম্বক হতে গেলে কি হবে? সমমেরু কাছাকাছি চলে আসবে, বিকর্ষণ করে দেবে। তাহলে যখন বিকর্ষণ করলো তখন ওর সমান মেরু আর আমার সমান মেরু কাছাকাছি চলে এসছে। তার মানে তুই বুঝতে পারলি যে ও চুম্বকই আছে। তাহলে তুই কখন ডিসাইড করতে পারছিস ও চুম্বক আছে? যখন বিকর্ষণ হচ্ছে। মানে বিকর্ষণই চুম্বকত্বের চূড়ান্ত প্রমাণ। একটা বস্তুকে একটা চুম্বক আকর্ষণ করে নিল, এটা থেকে তুই ডিসাইড করতে পারবি না ওই দ্বিতীয় বস্তুটা লোহা আছে, মানে ধাতব বস্তু আছে, নাকি চুম্বক আছে। কিন্তু যদি বিকর্ষণ করে দেয় কোনোভাবে, তুই ডিসাইড করে নিতে পারবি যে হ্যাঁ ওটা চুম্বকই ছিল। চুম্বক চুম্বককেই বিকর্ষণ করবে, আর কাউকে বিকর্ষণ করবে না। বোঝা গেছে? স্থির তড়িতেও সেই একই ঘটনা। একটা পজিটিভ আধান একটা নেগেটিভ আধানকে আকর্ষণ করবে। একটা পজিটিভ আধান অনাহিত বস্তুকেও আকর্ষণ করবে যার মধ্যে কোনো চার্জ নেই। ওর মধ্যে আমি চার্জ ক্রিয়েট করে দেবো, প্রভাব দেখিয়ে দেবো, দিয়ে তৈরি করবো। সেটাকে তড়িতাবেশ বলে, পরে আলোচনা করছি। ঠিক আছে? কিন্তু যদি একটা পজিটিভ আধান অন্য কোনো আধানকে বিকর্ষণ করে দেয়, তার মানে ওর মধ্যে পজিটিভই ছিল, আদারওয়াইজ আমি বিকর্ষণ করবো কেন? বোঝা গেছে? এই জন্য বলা হয়েছে যে বিকর্ষণই তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ। বুঝতে পেরেছিস কি? আপত্তি থাকলে বল, আবার বলবো? নেই। তড়িৎগ্রস্ততা মানে চুম্বকত্ব নয়, তড়িৎগ্রস্ততা মানে ইলেকট্রিসিটির কথা বলা হয়েছে, স্থির তড়িৎ। আর ওখানে আমি চুম্বক দিয়ে এক্সাম্পলটা প্রথমে দিয়েছিলাম। হ্যাঁ, চুম্বকত্বের সাথে তড়িৎগ্রস্ততাকে রিলেট কর। হলো রে? পরবর্তীতে আছে ইলেকট্রনীয় মতবাদের সাহায্যে ঘর্ষণের তড়িৎ সৃষ্টির ব্যাখ্যা। একটু পড়ে নিস, রিডিং বলার মতো তেমন কিছু নেই। আর কি পড়বি? এখানে আর কিছু নেই, চল পেজ উল্টা। তড়িৎ নিত্যতা নীতি, তড়িৎ নিত্যতা, তড়িৎ কোয়ান্টায়ন। দেখ, এগুলো অলরেডি আমি বলে দিলাম। তড়িৎ নিত্যতা সূত্রটা কি? যে একটা বিচ্ছিন্ন সংস্থার মোট আধানের পরিমাণ ধ্রুবক থাকে, বা বলতে পারি যে ইউনিভার্সের মোট আধানের পরিমাণ ধ্রুবক থাকে।
ঠিক আছে? এক জায়গা থেকে যদি পজিটিভ তৈরি হয়, আরেক জায়গায় নেগেটিভ তৈরি হবে, আলটিমেট জিরো, তাই না? ধ্রুবক থাকবে সবসময়। আধানের কোয়ান্টাইন তো বলে দিলাম কি ইকুয়াল টু এনি, নতুন করে বলার কিছু নেই। ওখানে বৈশিষ্ট্যের আকারে দেওয়া ছিল, এখানে পুরোপুরি তোকে থিওরি দিয়ে দিয়েছে। হলো রে? আচ্ছা, এবার কোয়ার্ক বলে একটা টার্ম লেখা আছে, ভালো করে শোন। তোদের সিলেবাসে কোয়ার্ক সোয়ার্ক সম্পর্কে কিছু নেই। আমরা এতদিন পর্যন্ত এইটুকু জেনে এসেছি। সবার প্রথমে বললাম কি, যে পদার্থের ক্ষুদ্রতম কণা হলো অণু। তারপরে বললাম কি না, অণুকে আবার ভাগ করে পরমাণু পাওয়া যায়, তাহলে পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। তারপরে আবার কি বললাম, না পরমাণুকে ভাঙলে প্রোটন নিউট্রন ইলেকট্রন পাওয়া যায়, দিয়ে বলে দিলাম পরমাণুর পদার্থের ফান্ডামেন্টাল কণা হচ্ছে ইলেকট্রন প্রোটন আর নিউট্রন, তাই তো? এগুলো বলে দিলাম। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এগুলো আবার ভেঙে যায়, এরাও ভেঙে আবার ছোট ছোট কণা তৈরি করে। সেই কণাগুলোকে বলা হয় কোয়ার্ক। কি বলা হয়? কোয়ার্ক। তবে বাস্তবে এই কণাগুলো তৈরি করা সম্ভব হয়নি। মানে আমাদের কাছে এমন কোনো উপায় নেই যে আমরা এদেরকে ভেঙে দেবো, কিন্তু ভাঙবে, ভেঙে এই ধরনের কণা তৈরি হয়। এটা থিওরিটিক্যালি প্রুফ, বুঝতে পারলি? কিন্তু ওই ভাঙার প্রসেসটা যেমন ইলেকট্রনকে আলাদা করে নিতে পারি, ওরকম কোয়ার্ককে আমরা আলাদা করতে পারছি না আপাতত। ইন ফিউচার টেকনোলজি ইমপ্রুভ হতে গেলে আবার পারতে পারি। বোঝা গেছে এতটুকু? তাহলে কোয়ার্ক বিষয়টা কি? ওই কণাগুলোর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আবার। ঠিক আছে? তাই আপাতত এখন পর্যন্ত আমাদের আবিষ্কৃত সব থেকে ফান্ডামেন্টাল কণা সেটা হচ্ছে কোয়ার্ক, যেটা বাস্তবে অস্তিত্ব নেই, সবার কোয়ার্ক আছে। এবার কোয়ার্কও আছে 6 ধরনের। ওখানে দেখ তোদের ভাগগুলো দেওয়া আছে, এত জানার দরকার নেই যদিও। দেখ, আপ কোয়ার্ক লেখা আছে, ইউ 1 2 3 করে লেখা আছে। দেখ, আপ কোয়ার্ক, চার্ম কোয়ার্ক, ট্রুথ কোয়ার্ক আছে না? তারপরে ডাউন, স্ট্রেঞ্জ, আর একটা বিউটি বা বটম। নাম দিয়েছে ওরা, সুন্দর লেগেছে দেখতে, কোনোটাকে বিউটি নাম দিয়ে দিয়েছে, কোনোটা স্পিন ওপরের দিকে আছে ওটাকে আপ বলে দিয়েছে, কারো স্পিন নিচের দিকে ডাউন বলে দিয়েছে, কাউকে দেখে হয়তো আশ্চর্য হয়েছে চার্ম বলে দিয়েছে। বুঝতে পারলি? যাই হোক, নাম দেওয়ার উপায়, সহজ নাম দিয়েছে তাতেও আপত্তি তোদের।